তোমরা ভালো আছেন মা? তোমরা ভালো আছেন বেড়ে? আমি ভালো আছি ভাই। তোমাকে জড়ে ধরি আমি কোলাতে আমার দেশে তাইছেন মা, তোমাকে দেখবো আমার দাওয়াত থাকিল। আবেগী বৃদ্ধার অশ্রুতে মুছে যাচ্ছে গৃহহীনের কালিমা। খোলা আকাশের নিচে বেঁচে থাকা মানুষের হাতে বাড়ির চাবি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল 18,000-এর বেশি পরিবার। ভূমি গৃহহীন মুক্ত হচ্ছে আরো 26 জেলা। আমরা অনেক কষ্টে ছিলাম মা। আনন্দ লাগে, খুশি লাগে, মা শান্তি করে দিচ্ছে। আমরা পানিয়ে দিতাম, বাতাসে উগাইতাম, রোদে উগাইতাম। আমার সরকার একটা ঘর দিয়েছে, আমরা আনন্দ করি। আমার যে এই ঘর করতে পারবো আমি কল্পনাও করি না। আশ্রয়ণ প্রকল্প মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছে বললেন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভূ রাজনৈতিক কারণেই চীন ও ভারতের কাছে গুরুত্ব বেড়েছে তিস্তার। বিনিয়োগে আগ্রহী দুদেশের দ্বন্দ্বে মহাপরিকল্পনা বাধাগ্রস্তের শঙ্কা। দ্রুত চুক্তি চান বিশ্লেষকরা। এক যুগের রেলে বিনিয়োগ 1.5 লাখ কোটি টাকা, তারপরও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্কেজুল বিপর্যয় আর ধীর গতিতে যাত্রী ভোগান্তি সঠিক পরিকল্পনার অভাবী কারণ। এবং সারা দেশে হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। জমেনি বেচা কেনা, ক্রেতা আসছেন বাজার দর যাচাই করতে। রংপুরে বাড়ছে অনলাইনে গরু বিক্রি। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় আরও 18,500 ভূমিহীন গৃহহীন পরিবার পেলেন জমি ও ঘর। সকালে গণভবনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর ও জমি বুঝিয়ে দেন। একই সঙ্গে 26 জেলা ও 70 উপজেলাকে শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। আশ্রয়ণ প্রকল্প মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের নেয়া প্রকল্পগুলোর সুফল পাচ্ছে সাধারণ মানুষ। সম্প্রতি রেমালে ক্ষতিগ্রস্ত ঘর বাড়িগুলো দ্রুত নির্মাণ করে দেয়া হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সারি সারি ঘরে লুকিয়ে কত শত লড়াইয়ের গল্প, শূন্য থেকে যেখানে এঁকে দেয়া হয়েছে নবজীবনের স্বপ্ন। নানা কারণে ভাগ্যের চক্রে যাদের মিলেনি মাথা গোজার একটুখানি ঠাঁই, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেলের সুবাদে নতুন ঠিকানায় তাদের সামনে এখন পরিচ্ছন্ন জীবনের হাতছানি। আশ্রয়ণ 2 প্রকল্পের 5ম পর্যায়ের 2য় ধাপে মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও 18,566 ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক জমি সহ ঘর বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেন আরও 26 জেলা 70 উপজেলাকে। আর তাতে দেশের 5 বিভাগ 58 জেলা 464 উপজেলার সব মানুষ এখন জমি সহ ঘরের অধিকারী। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, জনগণ আস্থা রাখায় দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও গুরুত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকের মৌলিক চাহিদা নিশ্চিতে। ঘরবাড়ি মেরামত সহ সাম্প্রতিক রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথাও জানান সরকার প্রধান। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে, যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রধানমন্ত্রী বলেন, কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকা নয়, বরং সব দিক থেকে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। আমাদের গৃহীত প্রোগ্রাম যেগুলি আমরা করে যাচ্ছি সামাজিক উন্নয়নের জন্য, এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। পরে কক্সবাজারের ঈদগাঁও, লালমনিরহাটের কালীগঞ্জ ও ভোলার চরফ্যাশনের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন সরকার প্রধান। এ সময় বঙ্গবন্ধু কন্যার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। আমরা অনেক কষ্টে ছিলাম মা, অনেক কষ্টে ছিলাম। ভার্চুয়াল এই আয়োজনে জীবনের নতুন গতিপথ পাওয়া উচ্ছ্বসিত মানুষের সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন সরকার প্রধান।
সব হারা অসহায় মানুষের এই ভিটে মাটির মালিকানা বুঝে পাওয়া লাল সবুজ বাংলার মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। আর স্বপ্নময় দিন বদলের বাঁকে উপকারভোগীদের প্রত্যাশা এই জমিঘর পরম নির্ভরতা যোগাবে তাদের আগামীর পথে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, কচ্ছপে আশ্রয়ণ প্রকল্প এলাকা, চরফ্যাশন, ভোলা। প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেয়ে আবেগ আপ্লুত সুবিধাভোগীরা। রোদ, ঝড়, বৃষ্টিতে যারা খোলা আকাশের নিচে বাস করতেন তাদের হাতে এখন নতুন বাড়ির চাবি। মাথা গোঁজার ঠাঁই পাওয়ায় কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যার প্রতি। মমতাময়ী প্রধানমন্ত্রী দিলেন মাথা গোজার ঠাই। আবেগী বৃদ্ধার অশ্রু জানান দিচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। মানুষ অনেক দুঃখ কষ্ট করি, অনেক জীবনটা আমার কাটি যাবার লাগছে। কথার মাঝে হঠাৎ সরিয়ে নেওয়া হয় মাইক, এরপর আবারও প্রধানমন্ত্রীর কথায় ফিরিয়ে দেওয়া হয়। এ সময় প্রাণ ভরে দোয়া করেন বঙ্গবন্ধুর কন্যার জন্য, জানান কতই না দুঃখ ছিল জীবনে, এবার কেটে গেল সেই আধার। অভাবী এমন অনেকেরই ছিল না ঘর, কোথায় হবে মাথা গোজার ঠাই, তারও ছিল না নিশ্চয়তা। উপহারে পেল স্থায়ী ঠিকানা। কেউ ছিলেন অন্যের দেয়া ভাড়া ঘরে, আবার কারো আশ্রয় হয় রাস্তার ধারে ঝুপড়ি ঘরে। রোদ, ঝড়, বৃষ্টি মারিয়ে কাটাতেন দিন, তবে কষ্টের দিন শেষে সুসজ্জিত আবাসস্থলে ঠাঁই হলো এবার। আর তা একজন নয় ছিল ফোন শেখ হাসিনা গদ দিয়ে আর আলো খুশি হয়েছে। আর গদ দিয়ে তাই স্থান করে দিই, আর তো গণ্য আসছিল ঘরের ব্যবস্থা করে দিই। এ যেমন শারীরিক প্রতিবন্ধী খালেদা বেগম। বিয়ের 3 মাসের মাথায় ঘর থেকে বের করে দেয় স্বামী শাহজাহান, কিন্তু তখন তিনি সন্তান সম্ভবা। দীর্ঘ সময় অন্যের বাড়িতে কাজ করে চলতেন। কয়েক মাস পর জন্ম দেন কন্যা সন্তান, তারপর কষ্ট আরও বেড়ে যায়। কিন্তু এখন নকশি কাজ করে মেয়ের লেখাপড়া করাচ্ছেন, আর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পেয়েছেন ঘর। মাথা গোজার ঠাঁই পেয়ে কৃতজ্ঞতা ও আনন্দের শেষ নেই খালেদার। প্রধানমন্ত্রীকে একটু গদ দিচ্ছি, আমি অনেক খুশি হয়েছি। প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিচ্ছি। এত সরকার আছে কি আমরা সরকার গদ দিয়ে এডে খনিকে ন দে প্রধানমন্ত্রী দিয়ে দিয়া। মঙ্গলবার ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 18,565টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করেন। এ সময় সবার চোখে মুখে ভেসে ওঠে উচ্ছ্বাসের ছাপ। ঈদের আগে নতুন ঘর পেয়ে বঙ্গবন্ধুর কন্যার প্রতি কৃতজ্ঞতা জানান সবাই। আগে অনেক কষ্ট করছি, ঝড় বৃষ্টিতে থাকছি, রাস্তাঘাটে থাকছি, স্টেশনে থাকছি। তো মাননীয় প্রধানমন্ত্রী ঘর দেওয়াতে, মজিব ঘর পাওয়াতে আমি অনেক খুশি। কোনটা কষ্ট ছিল, খুব কষ্ট ছিল, এখন উনি ঘর বাড়ি দিয়া খুব সুখী শান্তি আমরা আছি। কাগজপাতি পাইলাম, দলিল টলিল সবাই দিল, 2 শতক জমি কওলা করে দিল। সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ প্রকল্পের আওতায় এখন পর্যন্ত দেশের 58টি জেলা সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। ডিপ্লোম্যাটিক জোনের দায়িত্বে মানসিক হাসপাতাল ফেরত কনস্টেবল কাউসার কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি জানালেন, চিকিৎসক বলেছেন এজন্যই তাকে ডিউটি দেওয়া হয়েছিল। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মানসিক স্বাস্থ্য নিয়ে বাহিনীটি আরও কাজ করবে। সকালে হাইওয়ে পুলিশের 19তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এই কথা জানান তারা। একজন ডাক্তার তাকে বলেছে যে সে ফুললি ফিট ফর জব, তখন আমরা তাকে কাজে নিয়োজিত করেছি। এরপরও আমার মনে হয় যে আমরা আরও তাদেরকে নিয়োজিত করার বিষয়ে আরও বেশি বোধহয় সতর্ক থাকবো। পুলিশের ট্রেনিংয়ের সময় এই মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে বিস্তারিতভাবে কয়েকদিন তাদের পরামর্শ দেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়। এই যে ঘটনা ঘটছে এইটার কারণ এবং এটা কিভাবে ভবিষ্যতে আমরা কিভাবে যাব সেইটা নিয়ে আমরা আমাদের আইজিপি সাহেব রিসার্চ করছেন। রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ে বিষাক্ত গ্যাস দিয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বেশ কয়েকজন। এ বিষয়ে বিস্তারিত জানবো, সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল রাত প্রায় 3টার দিকে কিন্তু আসলে এই মোহাম্মদপুর আদাবরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষাক্ত গ্যাস কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং সেটি এই বেলা বাড়ার পরেও কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে যে অবস্থান করছি এই এলাকাতে কিন্তু গ্যাসের যে তীব্রতা সেটি কিন্তু এখনও রয়েছে। আমি দেখাচ্ছি, এই যে সিলিন্ডারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে বিস্ফোরিত হয়ে একজনের প্রাণ নিয়েছে, এবং এখন পর্যন্ত 14 জনের মতো প্রায় আহত হয়েছেন। কেউ কেউ হাসপাতালে ভর্তি রয়েছেন, এবং
কেউ কিন্তু আসলে চিকিৎসা নিয়ে ইতিমধ্যে বাসায় ফিরে এসেছেন। আমি আসলে ঘটনাস্থল দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যেই বাড়িতে আসলে বিস্ফোরণটি হয়েছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে আসলে অধিকাংশই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষের রয়েছে এবং তাদের এখানে কিন্তু টিনের ঘর রয়েছে এবং আমি দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেখানে। এখনও কিন্তু সেখানে আসলে মানুষের জটলা রয়েছে, তারা কিন্তু আগ্রহীরা এখানে রয়েছে এবং আহত কিন্তু 14 জনের মতো সোহরাওয়ার্দী হাসপাতালে রয়েছে। এবং এখানে যে আমি যদি একটু দেখাই, একটু দেখানোর চেষ্টা করব, এই ছোট বস্তি এই এলাকাটিতে কিন্তু আসলে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরগুলোতেই কিন্তু আসলে বসবাস করতো। আচ্ছা, অসুস্থ রয়েছেন কিন্তু 14 জনের মতো এবং নিহত হয়েছেন কবির নামক একজনের। তিনি কিন্তু এখানে বেড়াতে এসেছিলেন এবং তার মৃত্যুতে আসলে এলাকাবাসী বেশ অবাকই হয়েছেন। এবং এই যে বাড়িটি এখন দেখাচ্ছি সেটি কিন্তু মূলত সেখানেই অবস্থান করছিল অনেকেই, কবির সহ অনেকেই। এবং এই বাড়ির ভেতরে কিন্তু আমি যদি একটু বলি, এই বাড়ির ভেতরটাতে কিন্তু এখনও বিষাক্ত গ্যাসের সেই তীব্রতা কিন্তু রয়েছে। এই ছিল আমার কাছে ঘটনার সর্বশেষ। আসলে আদাবর এই এলাকাটিতে এখনও অনেকে অসুস্থ অবস্থায় আছেন, তারা বাড়িতে ফিরে আসলেও স্বাভাবিক অবস্থায় কিন্তু ফিরতে পারেনি। এই ছিল আমার কাছে ঘটনার সর্বশেষ। আয়েশা সিদ্দিক, সামিয়া, রাজধানীর আদাবর থেকে। উচ্ছেদ অভিযানে এসে হরিজন সম্প্রদায়ের বাধার পিছু হটেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বংশালে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করার কথা ছিল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাব তার কাছে। সকাল 11টায় হরিজন সম্প্রদায়ের এই এলাকাটিতে একটি উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল সিটি কর্পোরেশনের। সেই অভিযানটি আসলে আজ দ্বিতীয় দিন পরিচালনা করার কথা ছিল, তবে এখন পর্যন্ত কোনো অভিযান পরিচালনা করতে পারেনি সিটি কর্পোরেশন বা আইন শৃঙ্খলা বাহিনী। যদি বলি যে সকাল থেকেই এই সম্প্রদায়ের মানুষজন যারা রয়েছেন তারা তাদের নিজেদের ভিটে মাটি, নিজেদের ঘর বাড়ি রক্ষায় ঠিক সকাল থেকে এভাবেই কিন্তু আসলে এখানে অবস্থান করছে। তারা আসলে যেটি বলছেন যে আসলে নিজেদের ভিটে বাড়ি এই মুহূর্তে যদি তাদেরকে উচ্ছেদ করা হয় তারা আসলে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা পাবেন না, কেননা তাদের দাবি অনুযায়ী কোনো রকম তাদের পূর্বে নোটিশ দেওয়া হয়নি। এবং এরপর এই মুহূর্তে গতকালে অভিযান পরিচালনা করা হয়েছিল, তবে গতকাল কিছু অংশ তারা অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন, তবে বেশিরভাগ অংশ এখনো বাকি রয়েছে। তবে সেই অংশটুকু কিন্তু আজ সকাল 11টায় কিন্তু পরিচালনা করার কথা ছিল। তবে যেটি তারা বলছেন যে আসলে এর আগেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সাথে তাদের বৈঠক হয়েছে দফায় দফায়। তবে সেই মেয়র মহোদয় তাদেরকে বলেছিলেন যে আসলে এখানে কোনো উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে না। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় কিছু অংশ, অর্থাৎ এই জায়গাটুকুর মধ্যে কিন্তু একটি বাজার বসানো হবে, সেই বাজারের জন্যই কিন্তু তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এমনটাই তাদেরকে বলা হয়েছে। যদিও কর্তৃপক্ষের দাবি, সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাদেরকে আসলে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যদিও সেই সংখ্যাটা কিন্তু খুবই কম। এখানে প্রায় তারা যেমনটি বলছেন যে প্রায় 150টি পরিবার এই মুহূর্তে উচ্ছেদের যে সীমানাটি দেওয়া হয়েছে সেই সীমানায় 150টি পরিবার আসলে পড়েছে, অর্থাৎ এই উচ্ছেদের জায়গাটুকুর মধ্যে। সেই জায়গাটুকুর মধ্যে যদিও অল্প কিছুক্ষণ মানুষজনকে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। বেশিরভাগ মানুষ আজ যারা এখানে অবস্থান করেছে শিক্ষার্থীদের দিয়ে তারা কিন্তু আজ আন্দোলন করছেন। শিক্ষার্থীরা আমরা দেখেছি মুখে কালো পতাকা নিয়ে আন্দোলন করেছে। তারা আসলে যেমনটি বলছেন যে প্রয়োজনে আত্মহত্যা করবেন, তবুও কিন্তু নিজের ভিটামাটি ছাড়বেন না, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। তো এই ছিল বংশাল থেকে হরিজন সম্প্রদায়ের সবশেষ তথ্য আমার কাছে। বংশাল থেকে সহকর্মী মেহেদী হাসান। গত এক যুগে রেলের উন্নয়নে 1.5 লাখ কোটি টাকা ব্যয় হলেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। ট্রেনের গতি তো বাড়েইনি, বরং কমেছে অনেক রুটে। যাত্রীরা বলছেন স্কেজুল বিপর্যয় আর ধীর গতির ভোগান্তিই নিত্যসঙ্গী তাদের। বিশ্লেষকরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের কারণে পিছিয়ে পড়ছে রেলপথ। আর রেল মহাপরিচালক বলছেন উন্নয়নের সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও 5 থেকে 7 বছর। নাজবুস সালেহীর রিপোর্ট। যাত্রা শুরু করে তার গন্তব্যে কত ঘন্টায় পৌঁছাবে এবং ট্রেনটি কোন সেকশনে কত কিলোমিটার গতিতে চলবে তা ঠিক করে দেওয়া হয় এমন ওয়ার্কিং টাইম টেবিলের মাধ্যমে। আমাদের হাতে আছে 2023 সালে প্রণীত সর্বশেষ 53তম টাইম টেবিল এবং একই সঙ্গে রয়েছে 2011 সালে প্রণীত 47তম টাইম টেবিল। আমরা দেখতে চাই এই এক যুগে কোন সেকশনে রেলের গতি কত বাড়লো নাকি কমলো।
দুটি টাইম টেবিল বিশ্লেষণ করলে দেখা যায় 12 বছর আগে ট্রেনের গতি যা ছিল তাই রয়ে গেছে, অথচ এই 12 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা। বিপুল এই বিনিয়োগের কোনো প্রভাবই পড়েনি ট্রেনের গতিতে। 10 বছর আগে 4 ঘন্টা 4.5 ঘন্টা দিতাম, অন্য 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। আগে আমরা 5-6 ঘন্টা সিরিয়াল বসতে পারতাম, এখন 8 ঘন্টা 9 ঘন্টা কোনো সময়। স্বল্প সময়ে বাড়ি যাওয়া তো দূরের কথা, এখনও ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা প্ল্যাটফর্মে যাত্রীদের অপেক্ষা করতে হয়। আর শিডিউল বিপর্যয় যেন পশ্চিমাঞ্চলের নিত্যদিনের সঙ্গী। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, বুড়িমারি এই 4টা গাড়ি প্রায় লেট। ম্যাক্সিমাম টাইমে 3 থেকে 4 ঘন্টা লেট হয়। এখনো আগের মতো ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে প্ল্যাটফর্মে। কখন ট্রেন আসবে, কখন ট্রেন ছাড়বে, এটার কোনো নিশ্চয়তা নেই। ট্রেন চালকরা বলছেন টাইম টেবিলে যে গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে সে অনুযায়ী ট্রেন চলে না বেশিরভাগ রুটেই। ঝুঁকিপূর্ণ বিবেচনায় বেশ কিছু সেকশনে 10 থেকে 20 কিলোমিটার গতিতে ট্রেন চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের। ডেড স্টপ ওইটা হলো আপনি দাঁড়াবেন, দাঁড়ায় কোথাও 5 কিলোমিটার থাকে, কোথাও আবার 10 কিলোমিটার থাকে। জামালপুর থেকে সরিষাবাড়ি পর্যন্ত ওইখানে 30 কিলো, কোনো জায়গায় রেজিস্ট্রেশনের কারণে 10 কিলো পর্যন্ত হইতে পারে সর্বনিম্ন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যা দরকার তা না করে পরিকল্পনাহীন উন্নয়নের ফলে কমছে রেলের গতি। পুরাতন লাইনগুলি যদি সংস্কার করা যেত তাহলে পুরাতন লাইনগুলি তো আমরা গতি বাড়াতে পারতাম, কিন্তু সেই সংস্কার না করে শুধু নতুন নতুন প্রকল্পের পেছনে ছুটলে পুরাতন যে রেল লাইনগুলি আছে সেটা তো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তার গতি কমছে। তো সেটা তো আসলে আমাদের অভিলক্ষ্য হওয়া উচিত না। তবে কর্তৃপক্ষ বলছে চলমান প্রকল্পগুলো শেষ হলে কিছুটা গতি ফিরবে ট্রেনের চাকায়, তবে অপেক্ষা করতে হবে আরও 5 থেকে 7 বছর। হয়তো আরও 5-7 বছর পরে যখন এই ভালনারেবল পয়েন্টগুলো ডিটেক্ট হবে এবং সেগুলো রিপ্লেস হবে, তখন এটা আরও বেশি গতি বাড়বে বা এটার সুফল মানুষ পাবে। সারা দেশে রেলপথ রয়েছে 3000 কিলোমিটার, যার 63% ঝুঁকিপূর্ণ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টন, গুরুত্বপূর্ণ 4 মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে বিজেপি, শরিকদের দেয়া হলো 11টি। ভূ রাজনৈতিক কারণে তিস্তা এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে চীন ও ভারতের কাছে। এখন প্রশ্ন হলো কার বিনিয়োগে হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, কেননা চীনের পর এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারতও। তবে গবেষকরা বলছেন চীন ভারত দ্বন্দ্বে কোনোভাবেই যেন এই প্রকল্প বাধাগ্রস্ত না হয়, সে কারণে যে দেশই আগে বিনিয়োগ করতে চায় সেটি গ্রহণ করা উচিত। সমানভাবে তিস্তা চুক্তি বাস্তবায়নেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। একসময় যে তিস্তার উপর ভর করে জীবন জীবিকার রসদের যোগান হতো উত্তরের কোটি মানুষের, এখন সেই তিস্তাই মহা সর্বনাশের কারণ। বছর জুড়ে ভাঙ্গন, প্লাবন আর পরিচর্যার অভাবে তিস্তা এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে। গতি পরিবর্তন করে বন্যায় আগ্রাসী হয় আর খরায় পানির অভাবে মরুকরণে রূপ নেয়। ফলে হুমকিতে পড়েছে কৃষি, জীববৈচিত্র্য, বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। প্রায় 2-3 কিলোমিটার ভাঙতেছে, 1000 জিও ব্যাগ ফেলাইছে, এটা দিয়ে কোনো কাজ হয় না। দিকে গতবার থেকে ভাঙতে এবং তো এই দূর পর্যন্ত এসে গেছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাত জেগে থাকে, কারণ কাছারের উপরেই তাদের বাড়ি, এখন যে কোনো সময় ভেঙে যেতে পারে। 2022 সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা সফরে আসেন। এ সময় তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ ও কারিগরি সব ধরনের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। তবে নানা কারণে প্রকল্পের কাজ শুরু হয়নি। আর গেল মাসের 9 মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে গুরুত্ব পায় তিস্তা। তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত, এমন আগ্রহের কথাও জানানো হয়। তবে অধিকার কর্মীরা বলছেন উন্নয়ন সহযোগী যে দেশেই তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে চায় সেটি বাংলাদেশের গ্রহণ করা উচিত। কেউ যদি অর্থ দেয় স্বল্প সুদে এবং কারিগরি সক্ষমতায় যদি দ্রুততর সময় এটা করতে পারে, সেই কাজটি আমাদের দাবি। আর নদী গবেষকদের মতে বিনিয়োগ যারাই করুক, তিস্তা পানি বন্টন চুক্তি সমাধান না হলে তা কোনো কাজে আসবে না। ভারত তারা যদি এখানে অর্থ বিনিয়োগ করে কোনো অসুবিধা নেই, কিন্তু সবার আগে চাই তিস্তার পানি বন্টন চুক্তি ন্যায্য হিসার ভিত্তিতে। বাংলাদেশ অংশে 115 কিলোমিটার তিস্তার 100 কিলোমিটারই চরম ঝুঁকিতে। ফলে দীর্ঘ সময় ধরে নদী পাড়ের বাসিন্দাদের যে দাবি তিস্তা শাসন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন, তার কোনো বিকল্প নেই বলছেন অধিকার কর্মীরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।
ঈদুল আজহা সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বিস্তারিত জানবো, রাজশাহীর বানেশ্বরে আছেন সহকর্মী মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রচণ্ড গরম উপেক্ষা করেই রাজশাহীর কোরবানির যে পশুর হাট সেগুলো জমে উঠতে শুরু করেছে। আমি রয়েছি রাজশাহীর বানেশ্বর বাজারে। এখানে ক্রেতা বিক্রেতা সমাগম ঘটছে এবং বিকেলের দিকে মূলত জমজমাট কেনাবেচা শুরু হবে। এখন যেসব ক্রেতা এবং বিক্রেতারা রয়েছেন তারা বাজারে যে গরুগুলো রয়েছেন সেগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং দাম দর করছেন। আমরা যেটি দেখেছি এই বাজারে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি এবং এখানে ছোট এবং মাঝারি গরুই সবচেয়ে বেশি রয়েছে। এর পাশাপাশি কিছু বড় ষাঁড় রয়েছে। আমরা বাজার ঘুরে যেমনটি দেখেছি যে এখানে ছোট যেসব গরুগুলো রয়েছে সেগুলো ৭০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকায় বিক্রি হচ্ছে এবং ছোট গরুগুলো মূলত ২ থেকে ৪ মণ ওজনের এবং ৪ থেকে ৬ মণ ওজনের যে মাঝারি গরুগুলো রয়েছে সেগুলো ১,২০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে। অন্যদিকে ৬ মণ থেকে ১০ মণ যে গরুগুলো রয়েছে সেগুলো ১,৮০,০০০ টাকা থেকে ৩ লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে ছোট গরুর চাহিদা বেশি হওয়ায় সেটি দাম বেশি এবং আমি যদি ওজনে বলি একটি ছোট গরু যেটি ৪ মণ সেটি ৩৩,০০০ টাকা মণ অথবা ৩২,০০০ টাকা মণে বিক্রি হচ্ছে এবং যেগুলো মাঝারি গরু রয়েছে সেগুলো ৩০,০০০ টাকা মণ হিসেবে বিক্রি হচ্ছে। অর্থাৎ সেটি যদি ৫ মণ হয় তাহলে সেটির দাম ১.৫ লাখ টাকা এবং যখন গরু বড় অর্থাৎ ১০ মণের যে গরুগুলো রয়েছে সেগুলো ৩০,০০০ টাকা থেকে ২৮,০০০ টাকা মণ বিক্রি হচ্ছে। অর্থাৎ একটি ১০ মণ ওজনের গরু ৩ লাখ টাকা থেকে ২,৮০,০০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এখানকার যারা ক্রেতা তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় কিছুটা দাম বেড়েছে, তবে দাম অন্যান্য জিনিসের যেরকম দাম বেড়েছে তার থেকে এই গরুর দাম কিছুটা সহনশীল এবং যারা বিক্রি করতে এসেছেন তারা বলছেন যে গোখাদ্যের যে দাম সেই দামের তুলনায় তারা যে দাম হাঁকছেন সেই দাম খুব বেশি ফারাক নয়। অর্থাৎ এবার তাদের খুব বেশি লাভ হওয়ার সম্ভাবনা কম, কারণ এখন পর্যন্ত বাজারে যে ক্রেতা সমাগম খুব বেশি নয়। আমরাও দেখেছি অন্যান্য বছর গরুর হাটগুলোতে কোরবানি যত এগিয়ে আসতো সেই সময় কিন্তু ক্রেতা সমাগম অনেক বেশি হতো। এখন পর্যন্ত ক্রেতার সমাগম সেরকম না, তবে বিক্রেতারা আশা করছেন যে বিকেলের পর অর্থাৎ সন্ধ্যার দিকে ক্রেতা সমাগম আরও বেশি হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে সহকর্মী মওদুদ রানা। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে দিন দিন বাড়ছে বিউটি পার্লার বা স্যালুন সেবার চাহিদা। বরাবরের মতো ঈদকে সামনে রেখে রাজধানীর পার্লারগুলোতে গ্রাহকদের চাপ বেড়েছে কয়েক গুণ। পরিষেবা উন্নত করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টে দেয়া হচ্ছে নানা অফার। ঈদের আগে বেড়েছে পার্লারের ব্যস্ততা। ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা উপলক্ষ যাই হোক, নিজেকে সুন্দর করে উপস্থাপনের চেষ্টায় পিছিয়ে নেই কেউ। গ্রাহকদের চাহিদা বিবেচনা হেয়ার স্পা, ফেসিয়াল, পেডিকিউর, মিনিকিউর সহ নানান আয়োজনের পসরা সাজিয়েছে রাজধানীর বিভিন্ন পার্লার এবং সেলুনগুলো। ত্বক কিংবা চুলের যত্নে সপ্তাহখানেক আগেই ঈদ প্রস্তুতি সারছেন নারীরা। ঈদ আসছে সামনে, সো ওইটাও একটু যে ঈদের জন্য একটু চেঞ্জ। আমি বেশি প্রেফার করি নতুন হেয়ার কাটস, যাতে আমার চুলটাকে দেখতে ডিফারেন্ট লাগে এক এক সময়। শুধু আয়োজনের ভিন্নতাই নয়, গ্রাহকদের সুবিধার্থে নানান সেবার পাশাপাশি রাখা হচ্ছে মোবাইল ব্যাংকিং পেমেন্ট সুবিধাও। দেয়া হচ্ছে নানা ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফার। আমাদের এখন সবচেয়ে ট্রেন্ডি হচ্ছে হেয়ার কাট, হেয়ার কালার, অ্যান্ড ফ্রম হেড টু টো উই প্রোভাইড ইচ অ্যান্ড এভরি সার্ভিস হিয়ার। সবচেয়ে বেশি বিকাশই দেখা হয় ক্যাশলেসের মধ্যে। ওইখান থেকে হচ্ছে একটা পে ব্যাক পাওয়া যায়, সেটা অ্যামাউন্টটা যতটুকুই হোক আমরা পে ব্যাক পেতে অবশ্যই ভালোবাসি। যুগ যুগ ধরে চলে আসা রূপচর্চার বিষয়টিতে মেয়েদের আগ্রহ যেমন বাড়ছে, তেমন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সেবার মানও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেট পাস হলে ভ্যাটের ভারে ক্রেতা হারাবে জুস, ম্যাঙ্গো বার ও বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়ের দেশি বিদেশি বাজার। এমন আশঙ্কা চেপে ধরেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে। আর ক্রেতারা জানিয়েছেন এসব পণ্য কেনা কমিয়ে দেওয়ার আগাম পরিকল্পনার কথা। অর্থনীতিবিদরা বলছেন ভোক্তার সামর্থ্য আর রফতানি বাজারে পণ্য সম্ভার বাড়াতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার। জিন্নাত আরা যশোয়ার রিপোর্ট।
নানা ব্র্যান্ডের কোমল পানীয়, জুস কিংবা ম্যাঙ্গোবার, দেশীয় এসব পণ্যের ভোক্তা রয়েছে শহর গ্রাম সবখানে, এমনকি বিদেশেও। রাজস্ব আদায় বাড়াতে উদীয়মান এই বাজারের ভোক্তাকেই এবার টার্গেট করেছে সরকার। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে যার রূপরেখা তুলে ধরেছেন অর্থমন্ত্রী, যা আতঙ্কে ফেলে দিয়েছে ভোক্তাদের। ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা বাড়ানো হয়েছে, এটা অনেক বড় একটা ক্ষতিকর কারণ। এইসব জিনিসের দাম যাতে অগণিত হারে না বাড়ানো হয়। দেখা যাচ্ছে আগামী 1 জুলাই থেকে কার্বোনেটেড বেভারেজের সম্পূরক শুল্ক 25 থেকে বাড়িয়ে 30% করার প্রস্তাব দিয়েছেন মন্ত্রী। মিষ্টি জাতীয় পানীয় কোম্পানির ওপর বিদ্যমান লেনদেন কর 5 গুণ বাড়িয়ে করতে চান 3%। প্রস্তাবিত বাজেট পাশ হলেই বিভিন্ন ধরনের জুস ও ম্যাঙ্গোবারে উৎপাদন পর্যায়ে 5% ভ্যাটের পরিবর্তে 1 লাফে হয়েছে 15%। আমাদের উপর একটু আমি মনে করি চাপিয়ে দেওয়া হয়েছে, তার ফলে কিছুটা হলেও গ্রোথ বাধাগ্রস্ত হবে। ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করার আগে আরেকবার ভেবে দেখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সব রকমের যে আয় শ্রেণীর মানুষ প্রত্যেকেই কিন্তু এই পণ্যগুলো ব্যবহার করেন, তো সুতরাং তাদের উপরে কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে এবং এর পাশাপাশি রপ্তানিও নিরুৎসাহিত হবে। কোমল পানীয়ের জন্য নির্ধারিত মাত্রার উপাদানের চেয়ে ভিন্ন মাত্রার উপাদানে তৈরি করা পানীয়ের ক্ষেত্রে সম্পূরক শুল্ক 35% পরিবর্তে 40% নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে আসছে অর্থবছরের উত্থাপিত বাজেটে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর জানাবো। ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টন করা হয়েছে। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এবারও থাকছেন অমিত শাহ, প্রতিরক্ষার দায়িত্ব রাজনাথ সিংয়ের হাতে, আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের উপরই আবারও আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে এনডিএর শরিক দলগুলো পেয়েছে 11টি মন্ত্রণালয়। রোববার টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন কয়েকদিন ধরে চলা সেই গুঞ্জনও পরিষ্কার হয়ে যায় এদিন। শপথ নেন 72 মন্ত্রী, যাদের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী 36 জন আর দফতরবিহীন প্রতিমন্ত্রী আছেন 5 জন। এবার জানা গেল কে সামলাবেন কোন মন্ত্রণালয়। 4 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটিও শরিকদের ছাড়েনি বিজেপি। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে নরেন্দ্র মোদীর দল। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবারও থাকছে রাজনাথ সিংয়ের হাতে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের ওপরই আবারও আস্থা রেখেছেন মোদী। গুরুত্বপূর্ণ এই 3 মন্ত্রণালয়ের মতো দেশটির অর্থমন্ত্রীর পদেও আসেনি পরিবর্তন। নতুন সরকারেও অর্থ মন্ত্রণালয় সামলাবেন নির্মলা সীতারমণ। এছাড়া বিজেপি সভাপতি জেপি নাড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক দল টিডিপি, জেডিইউ, এলজেপি, শিবসেনা সহ অন্য দলগুলো পেয়েছে 11 মন্ত্রণালয়। এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর দল কে রামমোহন নাইডু বিমান পরিবহন ও চন্দ্রশেখর পেম্মাসানি পেয়েছেন গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে নীতিশ কুমারের জনতা দলের নেতা রামনাথ ঠাকুর পেয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় এবং রাজীব রঞ্জন পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব। 1.5 মাসের বেশি সময় ধরে 7 দফায় ভোট গ্রহণের পর গত 4 জুন ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের হাত ধরে এবার জোট সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তোমরা ভালো আছেন মা? তোমরা ভালো আছেন বেড়ে? আমি ভালো আছি ভাই। তোমাকে জড়ে ধরি আমি কোলাত দেই। আমার দেশে তাইছেন মা, তোমাকে দেখমো আমার দাওয়াত থাকিল। খোলা আকাশের নিচে বেঁচে থাকা মানুষের হাতে বাড়ির চাবি। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পেল 18,000-এর বেশি পরিবার। ঘর পাবেন রেমারে ক্ষতিগ্রস্তরাও, শেখ হাসিনার ঘোষণা। এবং সারা দেশে হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। জমেনি বেচাকেনা, ক্রেতা আসছেন বাজারে দর যাচাই করতে। রংপুরে বাড়ছে অনলাইনে গরু বিক্রি। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিভাগীয় সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ ইমদাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।